আজকে না একটা কবিতা শোনাবো। কবিতা কবিতা বোঝো তো কী হয় কবিতাটা? হ্যাঁ, তো কবিতাটার নাম হচ্ছে অসুখী একজন। মানে এমন একজন মানে কারোর সম্বন্ধে বলা হচ্ছে সে সুখী নয়, মানে তার জীবনটা অনেকটা দুঃখের, অনেকটা বেদনার, অনেকটা কষ্টের। তো এই যে কবিতাটার নাম হচ্ছে অসুখী একজন, আর এই কবিতাটা যিনি লিখেছেন, এই কবিতাটার নাম হচ্ছে অসুখী একজন, আর এই কবিতাটা যিনি লিখেছেন ইনি হচ্ছে প্যাবলো নেরুদা। ঠিক আছে? আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর ওর দূর। কবি এখানে কি বলছে? আমি এখানে কবি যিনি এই কবিতাটা লিখেছেন তিনি কি বলছেন? আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, চলে গেলাম দূর ওর দূর। এই আমি চলে গেলাম দূর, তারপরে কিছুটা ইয়ে কি ফুল স্টপ দিয়ে তারপরে আরও একটা দূর লেখা রয়েছে, দূরে। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর ওর দূর। এখানে কবি যার সম্পর্কে কথাটা লিখছে তিনি হচ্ছে কবির প্রেমিকা। যে প্রেমিকা ওনাকে এতটাই ভালোবাসে, আমরা সেটা লাস্টে যখন কবিতাটায় যখন আসবো তখন এটাকে দেখবো আমরা। বেসিক্যালি এই যে কবিতাটা, এটা একটা যুদ্ধ বিরোধী কবিতা, এটা একটা শান্তিমূলক কবিতা। এই কবিতাটাতে বলা হয়েছে, এখানে অনেক যুদ্ধের কথা বলা হয়েছে, আর এই যুদ্ধটা যেন না হয়, যুদ্ধ হলে যে মানুষের কতটা ক্ষতি হয় সেটার সম্বন্ধে বলা হয়েছে। তাহলে প্রথম থেকে আবার একটু পড়ে নিই। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর ওর দূর। প্রথম এই প্যারাটা শেষ হলো এটা। তারপরের প্যারাটা কী রয়েছে? তারপরে একটাই লাইন রয়েছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কবি যাকে ছেড়ে দিয়ে আসছে, দরজায় দাঁড় করিয়ে দিয়ে যে আসছে, সে জানতো না যে ইনি আর কখনো ফিরে আসবে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। যখন কবি সেখান থেকে চলে যাচ্ছে, সেখান থেকে একটা কুকুর চলে গেল, আর তার পাশ থেকে একটা গির্জার নান চলে গেল। নান মানে বোঝো কি? নান হচ্ছে এখানে একটা ইংরেজি একটা শব্দ। আমরা মঙ্ক বলি না, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী, যারা মঠে থাকে, গির্জাতে থাকে, মঙ্ক। ওল্ড মঙ্ক পুরানো সন্ন্যাসীর নাম। এর একটা স্টোরি আছে, বলবো পরে আমি। আর মঙ্ক का जो मतलब স্ত্রীলিঙ্গ, ফিমেল জেন্ডার जो हो रहा है, ওটাকে নান বলা হয়, মঙ্ক নান। তো গির্জার একটা নান ওখান থেকে বাড়িয়ে চলে গেল, আর ওখান থেকে একটা কুকুরও চলে গেল। তাহলে কবির যে প্রেমিকা, ও সম্পূর্ণ একা। আমরা সবসময় দেখবি একটা জিনিস লক্ষ্য করি, মানুষ যেখানে থাকে কিন্তু সেখানে কুকুর থাকে, কিন্তু যেখানে কেউ থাকে না সেখানে কুকুরও থাকে না। কবি এখানে এটাই বোঝাতে চেয়েছে যে আমি যাকে ছেড়ে দিয়ে আসছি সেখানে আর কেউ নেই, শুধুমাত্র ও একাই। আর সে এটা জানতো না যে আমি আর কখনো ফিরে আসবো না। গির্জাতে অনেক লোক থাকে কিন্তু গির্জাতে কেউ নেই, অনলি ফর একটা মহিলা সন্ন্যাসী ওখান থেকে রওনা দিল অন্য জায়গায়। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। আমরা অপেক্ষা করি আজকের আসবে, আজকের এলো না। আমরা কালকের অপেক্ষা করি, পরশু দিনের অপেক্ষা করি, তার পরের দিনের অপেক্ষা করি। কিন্তু যখন একটার পর একটা দিন যখন চলে যায়, তা আমাদের অপেক্ষার যে আশাটা সেটা আস্তে আস্তে কমে যায়, তাই না? তো এটা কী বলছে এখানে? এখানে বলছে একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল।
মানে সপ্তাহ থেকে শুরু হয়ে বছরে সেটা শেষ হলো, এর মানেটা হচ্ছে এটা। বৃষ্টি ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। কবি যে বাড়ির থেকে যে বেরিয়ে এলো, যে পথ দিয়ে যে সে গেল, সে পথে তার যে পায়ের যে চিহ্নটা সেটা মুছে গেছে। আর যেখান থেকে লোক যাতায়াত করে না সেখানে ঘাস ফোটে, ঘাস হয়ে যায়, অনেক কিছু জঙ্গলের মতো আগাছা জন্মায় সেখানে। আর যেখান থেকে অনবরত লোকেরা যায় আসে সেখানে কিন্তু ঘাস জন্মায় না। তো কবি এখানে কি বলছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। আমি যে সেখান থেকে এসেছি, তো আমার আর সেখানের কোনো চিহ্ন আর রাখলো না। বৃষ্টি আমার পায়ের দাগটা ধুয়ে দিল, আর সেই জায়গাতে পায়ের দাগটা তো মিলে গেছে। আর যেখান থেকে যাতায়াত হয় না সেখানে কি হয়, ঘাস হয়ে যায়। তাহলে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, আর ঘাস জন্মালো রাস্তায়। সেই রাস্তাতে কেউ যাতায়াত না করার জন্য সেখানে কি হলো, ঘাস জন্মালো। আর একটার পর একটা পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর কথা বলা হয়েছে, কবির যে প্রেমিকা। কি বলছে, একটার পর একটা পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তাহলে কবি যে আর কোনোদিন ফিরবে না এটা তো সে জানতো না। সে অপেক্ষা করছিল, একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, তারপরে পরপর অনেকগুলো বছর যখন কেটে যায় তখন কি হয়, বছরের যে ভারিত্বটা সেটা এখানে কি পাথরের সঙ্গে তুলনা করেছে। মানে তার যে অপেক্ষার যে বোঝাটা সেটা ধীরে 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 কি হয়েছে, বড় হয়ে গেছে অনেকটা। তো এখানে কি বলছে, আর একটার পর একটা পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তারপর যুদ্ধ এলো। তারপর কি হলো, যুদ্ধ হলো। যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যখন যুদ্ধ হয় তখন দেখবে চারিদিকে এমন একটা বাতাবরণের সৃষ্টি হয়। এখানে কি বলছে, আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড় মানে কি, যেখানে জ্বালামুখী ফেটে যাওয়ার পরে ওখান থেকে ওর লাভা ম্যাগমা বাড়িয়ে আসে না, সেটা কতটা ভয়ঙ্কর, সেটা কতটা লাল। এখানে জ্বালামুখীর সঙ্গে রক্তের তুলনা করছে। যুদ্ধে এতটা রক্ত বেরিয়ে এলো, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু মানে হচ্ছে সমস্ত ছোট বাচ্চা, আর বাড়িরা খুন হলো। এর মানে হচ্ছে বাড়িরা মানে কি, বাড়িতে সবাই থাকে। বাড়ির যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু সবাই সেখানে মারা যায়। তাহলে এখানে কি বলছে, শিশু আর বাড়ির খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। তো সেই মেয়েটির আর মৃত্যু হলো না। সেই মেয়েটি কে, সেটা হচ্ছে, আমি তো এটাকে প্রথম থেকেই বলে আসছি যে সেই মেয়েটি বা মেয়েটিকে, এখানে কবিতাতে প্রশ্ন আছে যে কোন মেয়ের কথা বলা হয়েছে, যে কবির প্রেমিকা। সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতল ধরে গেল আগুনে। সমস্ত সমতল কি হয়েছে, আগুনে ধরে গেছে। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার হাজার বছর ধরে ডুব পেয়েছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। যখন ব্লাস্ট হলো তখন ওখানে অনেক সন্ন্যাসী যারা ধ্যান করছিল, হাজার বছর যারা ধ্যান করছিল, তো তারা এর থেকে কি হলো, মন্দির থেকে ছিটকে বাড়িয়ে পড়ে গেল। তাদের যে দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল যুদ্ধের ফলে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। যারা বেঁচে থাকে তারা স্বপ্ন দেখে, আগামী দিনের অনুভূতিটাকে মনের মধ্যে একটা জায়গা দেয়, কিন্তু তারা এটা আর পারল না।
তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তাহলে প্রথম লাইনটা থেকে আমরা যদি এটা থেকে পুরোটা যদি পড়ি, তাহলে মানেটা এমনটা হয়, সমস্ত সমতল ধরে গেল আগুনে, শান্ত হলুদ দেবতারা। হলুদ মানে হচ্ছে যারা গেরুয়া বাসন পরে, যারা একটাই যে কুমণ্ডল নিয়ে যারা ঘোরে, তারা হলুদ রঙের ড্রেস পরে। শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা যে ধ্যানে ছিল, যে একটা তপস্যা করছিল, যে ভগবানের কাছে কোনো কিছু প্রাপ্তির জন্য, সেই স্বপ্নটা তারা আর দেখতে পারল না। বর প্রাপ্ত মতলব হওয়ার পরে আমরা তপস্যা করছি, ভগবান বা আমি কাউকে ডাকছি, তো উনি এসে আমার এই তপস্যাতে খুশি হয়ে আমাকে কিছু তো বরদান দিয়ে যাবে, তাই না? তো ওটা তো ওদের স্বপ্ন ছিল, কিন্তু তারা এই স্বপ্নটা আর দেখতে পেল না। তারা সবাই মারা গেল। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। কবি এখানে তার ঘরের যে শৈশবের সেই জিনিসগুলো যে কথা বলছে, যে সেই মিষ্টি বাড়ি, যে বাড়িগুলো সব ধ্বংস হয়ে গেছে বোমার ফলে, যুদ্ধের ফলে, আগুনের ফলে, যেগুলো সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, সেই বাড়ির কথা মনে হচ্ছে। যে সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, বারান্দা মানে হচ্ছে ঘর, তার আগের অংশটাকে বারান্দা বলা হয়। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। ঝুলন্ত বিছানা মানে হচ্ছে দোলনায় এরম করে না, তো ঝোলে তো ওটা, তো ঝুলন্ত মতলব বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা। কবি এখন একটা স্বপ্নের দুনিয়াতে গেছে, যেখানে গোলাপি গাছ রয়েছে, আর ছড়ানো রয়েছে অনেকগুলো পাতা, যেখানে মানুষ কম যায়, বেসিক্যালি যেখানে মানুষদেরকে দেখবি মাটি দেওয়া হয়, ওখানে দেখবি অনেক দিনের সব গাছপালা সব ইয়েগুলো পড়ে থাকে, পাতাগুলো পড়ে থাকে। ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন রোজ হয় না, একটা বেসিক্যালি একটা দিনের মধ্যে হয়, যে এক সপ্তাহে একবার হবে, সপ্তাহে দুবার হবে। আমরা সেখানে একবার গেছিলাম না খ্রিস্টানদের কাছে, দেখি না ওখানে কেউ এসে ওর ওই কবরটাকে সরিয়ে সাফসাফি করছে ওখানে। গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এগুলো যেগুলো ছিল সব কিছু চূর্ণ হয়ে গেছে, আর সব কিছু জ্বলে গেছে। যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। যেখানে শহর ছিল, সিটি, সেখানে কাঠ কয়লা ছড়িয়ে গেছে। কাঠ পুড়ে যাওয়ার পরে একটা কয়লা সৃষ্টি হয় না, সেগুলো পড়ে রয়েছে। কাঠের আর কোনো অস্তিত্ব নেই, কেন শহরটা পুরো জ্বলে গেছে। সেখানে ছিল শহর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, দোমড়ানো, এইরকম ব্যান্ড করা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। কোনো স্ট্যাচু থাকে না, স্ট্যাচুগুলো কি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তার মাথাগুলো পড়ে রয়েছে রোডের মধ্যে। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। যখন এগুলো হয় তখন মানুষ যে মরে যাওয়ার পরে রক্তটা সূর্যের আলোতে একটু কালচে হয়ে যায়, লাল থাকে না, একদম কালো ডিপ হয়ে যায়। তাহলে সে কি বলছে এখানে, শহরের দাগটা কীরকম, রক্তের দাগটা কীরকম কালো, সেটা শুকিয়ে গেছে। রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এখানে কবিতাটা শেষ হয়ে যায়। সমস্ত কিছু মরে গেছে, সমস্ত মানুষ মরে গেছে, সমস্ত ঘর বাড়ি জ্বলে গেছে, মন্দিরের পুরোহিত, মন্দিরের ঠাকুর সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। যেখানে শহর ছিল, শহর ফোর সব কিছু নষ্ট হয়ে গেছে। কিন্তু এসব কিছু হয়ে যাওয়ার পরেও সেই মেয়েটি আমার অপেক্ষায়।
এখানে প্রেম ভার্সাস যুদ্ধের কথা বলা হয়েছে। কে বড়, যুদ্ধ বড় না প্রেম বড়? এখানে কিন্তু প্রেমটাকে বড় করে বলা হয়েছে। এটা এটা হচ্ছে বাংলাতে যে ট্রান্সলেট করা হয়েছে, ইনি নবারুণ ভট্টাচার্য, ইনি একজন বাঙালি কবি। যে প্যাবলো নেরুদা, ইনি যে লেখক, এনার এই কবিতাটা ইনি বাংলায় অনুবাদ করেছেন। ইনি কিন্তু এই কবিতাটা কার? প্যাবলো নেরুদা। প্যাবলো নেরুদার ছবি আমি দেখাবো, এখন নয়। প্যাবলো নেরুদার সম্বন্ধে এখানে কোনো কিছু একটা তথ্য দেওয়া রয়েছে তার জীবনী সম্বন্ধে, কতটা কতগুলো উপন্যাস লিখেছে, গল্প লিখেছে, এনার উপাধি কী কী, ইনি কতটা পুরস্কার পেয়েছে, সেই সম্বন্ধে লেখা রয়েছে। তাহলে এই কবিতাটা বোঝা গেল এখানে কোনো কোনো লাইন যেগুলো মনে অনেকটা দাগ কাটে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সেই মেয়েটির মৃত্যু হলো না, আর সে আমার অপেক্ষায়। এখানে কবি আরেক জায়গায় তিনি কিন্তু তার ওই প্রেমিকার সম্বন্ধে বলছে যে আমি যে কখনো ফিরে আসবো না, সে তো এটা একদম জানতোই না। কিন্তু সব কিছু যখন হয়ে যায় একদম লাস্টে, কবি তো আর ফিরে এলো না। কবি এখানে কে? কবি এখানে একজন মাতৃভক্তির একটা ছেলে। এনাকে আমি সোলজারও বলতে পারি। ইনি যুদ্ধে গেছেন, যিনি দেশকে ভালোবাসে, দেশকে বাঁচানোর জন্য যুদ্ধে গেছে। যুদ্ধে যারা যায় তারা ফিরে নাও আসতে পারে, যুদ্ধে তারা শহীদও হয়ে যেতে পারে। তো কবি এখানে শহীদ হওয়ার পরেও সেই মেয়েটি আমার অপেক্ষায়। সেই মেয়েটি জানতো না যে সে এখন কোথায়। মেয়েটি এখন কেমন অবস্থায়? মেয়েটি এখনো অপেক্ষায়, এখনো মেয়েটি ভাবছে না সে আসবে। এটাই এই প্রেম বনাম যুদ্ধ। এটা একটা জাস্ট একটা ছোট কবিতা ক্লাস 10-এর জন্য।